नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सुस्थ आछेन। आमादेर प्रत्येक दिनेर काजगुलोके आमरा जोदि किछुटा टिप्स मेने करी ताहले देखबेन काजगुलो अनेकटाई सहज हये जाबे, निजेदेर जोन्नो किछुटा समय बाँचिये निते पारबो, संसारेर खरचो अनेकटाई कमिये निते पारबो। तेमोनी किछु छोटो छोटो इउजफुल टिप्स आपनादेर काछे शेयार करब। चलुन देखे नेওয়া যাক आजकेर प्रथम टिप्स। आमी एखाने नियेछि धूप। एई धरनेर धूप आमरा किन्तु प्रत्येकेई ठाकुरेर काछे জ্বালানোর क्षेत्रे व्यवहार करी। তাছাড়াও অনেক সময় আমাদের যদি ইচ্ছা করে আমাদের রুমের মধ্যেও অনেকে জ্বালিয়ে থাকি, তবে এই ধূপগুলোই কিন্তু আজ একটু অন্যভাবে জ্বালাবো। তো আমি এখানে নিয়েছি ভিক্স। ভিক্স কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে। অনেক সময় ভিক্স যদি এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। তো আমার কিন্তু ভিক্সটা এক্সপায়ার হয়ে গেছিল। তো আপনাদের কাছে যদি এক্সপায়ার হয়ে যাওয়া ভিক্স না থাকে তাহলে ভালো ভিক্সই কিন্তু সামান্য পরিমাণে নিয়ে এইভাবে করে ধূপের মধ্যে লাগিয়ে দেবেন। এবার এই ধূপগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা মশা তাড়ানোর জন্য অল আউট মর্টিন মশা মরার ধূপের ব্যবহার করে থাকি। অনেকেই দেখবেন মর্টিন বা মশা মরার ধূপের গন্ধ সহ্য করতে পারে না। তাছাড়াও এগুলো কিনতেও কিন্তু অনেকগুলো টাকা আমাদের খরচ হয়। তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা যে ধূপ রয়েছে, ধূপের মধ্যে সামান্য পরিমাণের ভিক্স যদি লাগিয়ে দেন, তারপর যদি এই ধূপ সন্ধ্যাবেলা জ্বালিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ভিক্সের স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু এই ধূপের থেকে বেরোতে শুরু করবে, যার কারণে বাড়িতে কিন্তু আর একটাও মশা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই লবণ জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম। ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা ডিম নিয়ে আসি ওপর থেকে কেউই কিন্তু ডিমটাকে দেখে বুঝতে পারি না ডিমটা ভালো না নষ্ট হয়ে গেছে। তবে আপনারা যখনই বাড়িতে ডিম নিয়ে আসবেন, নিয়ে আসার পর এইভাবে করে বেশ কিছুটা লবণ জল বানিয়ে নেবেন। তারপর যদি ডিমগুলো এই জলের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন যদি ওপরের দিকে ভেসে যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যদি দেখেন ডিমগুলো জলের তলার সাইডে রয়েছে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো কিন্তু সম্পূর্ণ ভালো। তো দেখতেই পাচ্ছেন সব ডিমগুলোই কিন্তু আমার জলের তলার দিকেই রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি লেবুর খোসা। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে লেবুর খোসাগুলো কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে লেবুর খোসা ফেলে না দিয়ে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের যখন 1 থেকে 2 বার পরা হয়, দেখবেন এর যে কলারের জায়গাটা থাকে, হাতার জায়গাগুলো থাকে, অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই ধরনের শার্ট বা টি শার্ট আমরা সেটা হাত দিয়েই ধুয়ে পরিষ্কার করি বা ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করি না কেন, তখন দেখবেন অনেকটাই ঘষাঘষি করে কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। তবু অনেক সময় দেখা যায় এই ধরনের কলারের জায়গার মধ্যে, হাতার জায়গার মধ্যে নোংরাটা না কোনোভাবেই যেতেই চায় না। তো আপনারা এইভাবে লেবুর খোসার মধ্যে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে এইভাবে করে ঘষে নেবেন। আর খুব যে আপনাদের ঘষাঘষি করতে হবে তা কিন্তু নয়, হালকাভাবে এইভাবে ঘষে নেবেন। লেবুর খোসার মধ্যে একটু না একটু লেবুর রস থাকে। লেবুর রস আর বেকিং সোডা মিশে যাওয়ার কারণে এই ধরনের কলারের জায়গা, হাতার জায়গা যে নোংরাগুলো সহজে পরিষ্কার হয় না, সেটা দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। শার্টের হাতার জায়গাগুলোও লেবুর খোসাটা দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে কীরকম নোংরা ছিল কলারের মধ্যে, হাতার জায়গার মধ্যে, আর এখন কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি এই কলারের জায়গাটা হাত দিয়ে সামান্য এইভাবে করে ঘষে নিয়েছি। আর কলারটার মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ চলে গেছে। দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে এই হাতার যে জায়গাগুলো রয়েছে শার্টে, সেটাও আমি জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যেখানে ফোন চার্জ দিই, ইলেকট্রিক বোর্ডের আশেপাশে অনেক সময় দেখবেন কোনো হোল্ডার থাকে না যেটাতে আমরা আমাদের ফোন চার্জ দেব। তবে সেক্ষেত্রে অনেকে আমরা কি করি, এইভাবে করে চার্জারের ওপরে দিয়ে দিই। আর এইভাবে দিলে অনেক সময় কিন্তু ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো আপনারা এইভাবে ফোন চার্জ না দিয়ে কিভাবে ফোন চার্জ দিলে আপনাদের ফোনটা পড়ে যাবে না চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কি করব, এই যে চার্জারের যে তারটা রয়েছে সেটাকে খুলে নেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা রাবার ব্যান্ড। এই ধরনের রাবার ব্যান্ড কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে, যেগুলো ঢিলে হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন। এবার যে চার্জারের তারের অ্যাডাপ্টারটা লাগানো থাকে সেই তারটাকে ওখান থেকে খুলে নিয়েছি। এবার এই রাবারটাকে আমি অ্যাডাপ্টারের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার তারটাকে আমি এইভাবে অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে দেওয়ার পর চার্জারের যে এই পিনের তারটা রয়েছে সেটা চার্জারের মধ্যে এভাবে লাগিয়ে দেব। এবার যদি আপনারা ফোনটা এইভাবে করে চার্জ দেন তাহলে দেখবেন ফোনটা কিন্তু কোনোভাবে পড়ে যাবে না, চার্জারের অ্যাডাপ্টারের সাথে খুব ভালোভাবে আটকে থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আশেপাশে কোনো ফোন চার্জ দেওয়ার হোল্ডার না থাকলে এভাবে ব্যবহার করতে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন যদি কোনো কারণে মাছ রান্না করা না হয় বা অনেক সময় দেখবেন মাছ যদি বেশি নিয়ে আসা হয়, সেক্ষেত্রে বেশ কিছুটা মাছ রান্না করি আর বাকি মাছটা কিন্তু আমরা সকলেই ফ্রিজে তুলে রাখি। মাছ পরবর্তী সময় যখনই রান্না করার জন্য বের করতে যাই অনেক সময় দেখা যায় মাছের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায়। তাছাড়াও মাছ যদি বেশ কিছুদিন ফ্রিজে থাকে অনেক সময় আঁশটে গন্ধ ছাড়তে থাকে। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ। আর নিয়ে নিচ্ছি এখানে লেবু, হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লেবুর রস আর লবণটাকে খুব ভালোভাবে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কন্টেনার, আপনারা এয়ারটাইট বক্সও নিতে পারেন। তারপর এই মাছগুলো আমি এই কন্টেনারের মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি। এবার যদি আমরা এই কন্টেনারটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই 2 থেকে 3 দিনের জন্য, তাও দেখবেন মাছের মধ্যে কিন্তু অতিরিক্ত বরফ জমে যাবে না। এমনকি অনেক সময় মাছ যদি ডিপ ফ্রিজেও বেশ কিছুদিন রাখা হয় সেক্ষেত্রে যখনই বের করি আঁশটে গন্ধ ছাড়ে, তো সেই গন্ধও কিন্তু আসবে না। আমি আপনাদেরকে 2 দিন পর এই মাছটাকে বের করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটার মধ্যে কিন্তু একটুও বরফ জমে যায়নি, যেহেতু লবণ মাখিয়েছিলাম। আর গন্ধ না হওয়ার একটাই কারণ লেবুর রস মাখিয়ে দেওয়ার কারণে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমা পরে থাকে, তবে এই চশমা ক্লিন করার জন্য আমরা অনেকেই চশমা ক্লিনারের ব্যবহার করি। তবে হয়তো সবার কাছে সব সময় চশমা ক্লিনার থাকে না, বা হয়তো ছিল শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখবেন যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে চশমার মধ্যে যদি কোনো দাগ পড়ে যায় বা নোংরা পড়ে যায় সেই চশমা ব্যবহার করতে অনেকটাই অসুবিধা হয়। তো আপনারা কি করবেন, ভাত আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে রান্না হয়ে থাকে। ভাত যখন ফুটতে থাকে ভাতের ওপরে একটা বাষ্প বেরোয়, সেই বাষ্পের মধ্যে চশমাগুলো আপনারা এইভাবে করে একটু নাড়িয়ে নেবেন। এতে কি হবে, ভাতের যে বাষ্পটা থাকে সেটা কিন্তু চশমার মধ্যে লেগে যাবে। এবার আপনারা কোনো সুতির কাপড় দিয়ে বা চশমার বক্সের মধ্যে যে কাপড়টা থাকে সেটা দিয়েও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। আর চশমাটা কতটা পরিষ্কার হয়েছে, কোনো রকমের চশমার ক্লিনার ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে খুব সহজে চশমাটা পরিষ্কার করে নিতে পারি। তবে সব সময় এইভাবে যে পরিষ্কার করবেন তা নয়, আপনাদের কাছে যদি চশমা ক্লিনার না থাকে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুটো চশমাই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কতটা পরিষ্কার হয়েছে, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি জিন্স আমরা কম বেশি অনেকেই পরে থাকি, তবে দেখবেন যখন আমরা নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি এই নতুন জিন্স প্যান্টের সমস্যা হয় একটাই, যখন আমরা জিন্স প্যান্টের যে বোতামটা থাকে সেটা লাগাতে যাই অনেক সময় দেখবেন সেটা কিন্তু ঠিকভাবে লাগাতে পারি না, অনেকটাই চাপাচাপি করে লাগাতে হয়। অনেক সময় আমাদের হাতে বা আঙুলের মধ্যে ব্যথাও হয়ে যায়। কেন কি, নতুন যখনই জিন্স প্যান্ট নিয়ে আসা হয় বোতামটা তো টাইট থাকেই, তাছাড়াও বোতামের ঘরটাও কিন্তু অনেকটাই টাইট থাকে, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যা হলে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা সেফটি পিন। সেফটি পিনটাকে প্রথমে খুলে নিতে হবে, তারপর বোতামের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন। এবার সেফটি পিনটাকে আটকে দেওয়ার পর বোতামের ঘরের মধ্যে আপনারা সেফটি পিনটা এভাবে করে দিয়ে হালকাভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই আপনারা এভাবে বোতামটা লাগিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি তেজপাতা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি তেজপাতা নিয়ে আসা হয়ে থাকে, তবে তেজপাতাটা আমরা অনেকেই প্যাকেটের মধ্যে রেখে দিই বা কেউ কেউ কোনো কৌটো বা জারের মধ্যে রাখি। তবে আমরা তেজপাতা যেভাবে রাখি না কেন, তেজপাতা যদি খুব বেশি দিন বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় তেজপাতার মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায়। আর যে কোনো জিনিস কিনে নিয়ে এসে যদি এরকমটা হয়ে থাকে তখন কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো কিছু কিন্তু নষ্ট করা উচিত নয়। তবে এই যে তেজপাতাগুলো থাকে, এই ফাঙ্গাস ধরে যাওয়ার সমস্যাটা বিশেষ করে দেখবেন বর্ষার দিনে বেশি দেখা যায়। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, পারলে আপনারা রোদ্রের মধ্যে রেখে দেবেন। তবে বর্ষাকালে রৌদ্র খুব কম দেখা যায়, যার কারণে আপনারা রুটি করার পর দেখবেন তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে। গরম তাওয়ার মধ্যে আপনারা কি করবেন, এই তেজপাতাগুলো এইভাবে করে দিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও এই তেজপাতাগুলো একবার উল্টে নেবেন। তারপর যদি এই তেজপাতাগুলো আপনারা কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন তেজপাতার মধ্যে কিন্তু আর ফাঙ্গাস ধরবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রান্না বান্না হয়ে থাকে। তবে দেখবেন যখন আমাদের নতুন চাল নিয়ে আসা হয় বা অনেক সময় দেখবেন যদি আমাদের একটু কমা দামি চাল নিয়ে আসা হয় সেক্ষেত্রে সেই চালের ভাত রান্না করলে অনেক সময় ভাত ঠিকঠাকভাবে ঝরঝরে হয় না, এমনকি ভাতের স্বাদও কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনারা যখনই নতুন চাল নিয়ে আসবেন বা একটু কমা দামি চাল নিয়ে আসবেন, সেই চালের ভাত কিভাবে রান্না করলে ভাতটা ঝরঝরে হবে, এমনকি ভাতের স্বাদও একদম দামি চালের মতো হবে, তেমনই একটা টিপস শেয়ার করব। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি। চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 3 বার জল পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভাত রান্না করার জন্য আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। যখন এভাবে জলটা ফুটতে শুরু করবে তখন আপনারা এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে দিয়ে আমি এভাবে নাড়িয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টে তেজপাতা। আপনারা 4টে বা 2টোরও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে এভাবে টুকরো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে এর মধ্যে দিয়ে দেব। যখনই আপনারা ভাত রান্না করবেন, রান্না করার আগে যদি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যদি নতুন চালেরও ভাত রান্না করেন না কেন ভাতটা কিন্তু ফেনা ফেনা হবে না, একদম ঝরঝরে হবে। তাছাড়াও ভাতটা একদম সাদা হবে সাদা তেল দেওয়ার কারণে। আমি তেজপাতা এই কারণে দিয়েছি, অনেক সময় কমা দামির চালের ভাত রান্না করলে দেখবেন গন্ধটা ভালো হয় না। তো এইভাবে যদি আপনারা তেজপাতা দেন সেক্ষেত্রে দেখবেন কমা দামির চালেরও ভাতটা যখনই আপনারা খাবেন ভাতটা একদম সুগন্ধযুক্ত হবে। অনেকেই দারুচিনি বা এলাচের ব্যবহার করি, তবে সবার কাছে সবসময় দারুচিনি এলাচ লবঙ্গ থাকে না। তেজপাতা কিন্তু আমাদের মোটামুটি সবারই বাড়িতে থাকে। তো আপনারা এভাবে তেজপাতা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু আমার খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। আর ভাতটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন ভাতটা সেদ্ধও হয়ে গেছে। এবার এই ভাতটার ফেনাটা ঝরিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ভাতটার ফেনাটা আমি ঝরিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।